আসসালামু আলাইকুম। অনার্স ফোর্থ ইয়ারের সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা যে যেখানে আছো ক্লাসে সংযুক্ত হয়ে তোমরা উপকৃত হবে। গত ক্লাসে আমরা কার্বোহাইড্রেট আলোচনা করতে গিয়ে অনেকগুলো স্ট্রাকচার আলোচনা করেছিলাম। আমরা কার্বোহাইড্রেটের প্রপার্টি বা ধর্ম পড়তে গিয়ে বলেছিলাম যে এদের স্ট্রাকচার সম্পর্কে আমাদের একটু ধারণার প্রয়োজন, তাই অনেকগুলো স্ট্রাকচার আমরা দেখিয়েছিলাম। সর্বশেষ গ্লুকোজ এর আমরা 16টি কাঠামো দেখিয়েছিলাম। এখানে সেই সমানতাগুলো পরীক্ষায় এসে থাকে। আজকে তার ধারাবাহিকতায় আমরা মনোস্যাকারাইড তথা একটি অ্যালডোহেক্সোসের 16টি কাঠামো থেকে একটি কাঠামো ছিল আলফা ডি গ্লুকোজ বা ডি গ্লুকোজ। সেই কাঠামোটি হলো, আমরা যদি আণবিক সংখ্যা দেখাই গ্লুকোজের তখন আমরা এইভাবে লিখি। আজকে আমরা দেখাবো এই গ্লুকোজকে কতভাবে উপস্থাপন করা যায় বা কতভাবে আমরা এটাকে লিখে থাকি। এর সরল শিকল কাঠামোকে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এইভাবে আমরা প্রকাশ করি। H OH OH H H OH H OH, এটাকে বলছিলাম যে আমরা ডি গ্লুকোজ। আমরা পরবর্তীতে প্রমাণ করব যে এই সরল শিকল কাঠামো কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমরা পরবর্তীতে দেখাবো। আবার এর চক্রীয় কাঠামো দুই ধরনের রয়েছে। চক্রীয় কাঠামো দুই ধরনের মধ্যে এক হলো ফিউরানোজ স্ট্রাকচার আর এক হলো পাইরানোজ স্ট্রাকচার। আমরা জানি আমাদের ফিউরান হলো একটি হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, সেটাকে আমরা এভাবে লিখি, এটা হলো ফিউরান। আবার আর একটা 5 সদস্য 5 কার্বন এবং অক্সিজেন এই 6 সদস্যের চক্রীয় যৌগটাকে আমরা বলি পাইরান। তাহলে এই ফিউরান এবং পাইরান এর সাথে মিল রেখে আমরা এখানে বলবো 5 সদস্যের যে চক্র কার্বোহাইড্রেট বা সুগার 5 মেম্বার্ড রিং, 5 মেম্বার্ড রিং স্ট্রাকচার structures of sugar। এই 5 membered ring structure of sugar এটাকে আমরা বলবো ফিউরানোজ। ফিউরানোজ অনুরূপভাবে যদি এখানে 6 membered হয়, 6 membered ring structure of sugar, তখন এটাকে আমরা বলবো পাইরানোজ। তাহলে এই গ্লুকোজের দুই ধরনের রিং স্ট্রাকচার পাওয়া যায়, একটা হলো ফিউরানোজ আর একটা হলো পাইরানোজ। ফিউরানোজ স্ট্রাকচারটাকে যদি আমি দেখাই, এখানে H OH H OH OH H OH H H CH2OH। এবার এই OH টা আবার উপরে দেওয়া সম্ভব। যদি আমরা OH টা উপরে দেই, আমরা এই আণবিক সংকেতটি মুছে দিব, তখন আমরা এটাকে লিখতে পারি
সিস্টেমটার মধ্যে মেম্বার হচ্ছে 6 মেম্বার রিং, তাহলে এটাকে আমরা বলতে পারি পাইরানোস স্ট্রাকচার। তাহলে দুই ধরনের পাইরানোস স্ট্রাকচার পাইলাম, এটাকে আমরা বলি আলফা ডি গ্লুকোপাইরানোস। তাহলে আমরা এই OH এর অবস্থানটা চেঞ্জ হলে এটা হয়ে যায় বিটা ডি গ্লুকোপাইরানোস। দুই ধরনের পাইরানোস স্ট্রাকচার, আবার দুই ধরনের। আবার এখান থেকে আমরা ফিউরানোস স্ট্রাকচার পাই। এই গ্লুকোজেরই ফিউরানোস স্ট্রাকচার মানে 5 মেম্বার রিং। 5 মেম্বার রিং গুলো হচ্ছে এরকম। এখানে আবার H OH H OH OH H H CH OH CH2OH। এখানে যদি আমরা H টা এদিকে দেখাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 5 মেম্বার রিং। 5 মেম্বার রিং বিদায় এটা হলো ফিউরানোস স্ট্রাকচার। তাহলে এই গ্লুকোজেরই আমরা ফিউরানোস স্ট্রাকচার দেখাই, তাহলে এটাকে আমরা বলবো আলফা ডি গ্লুকো ফিউরানোস। আবার এই OH এর অবস্থানটা যদি চেঞ্জ হয় তাহলে এটা হয়ে যাবে বিটা স্ট্রাকচার হয়ে যাবে। OH H H OH OH H H CH OH CH2OH। যেহেতু এখানে OH পরে এটাকে আমরা বলতেছি বিটা ডি গ্লুকো ফিউরানোস। আমরা বলতে চাচ্ছি এখানে এই গ্লুকোজের সরল শিকল এটা, এর একটা যুক্তি আছে কিভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমরা দেখাবো পরে। আবার এই গ্লুকোজের রিং স্ট্রাকচার রয়েছে। রিং স্ট্রাকচার আবার দুই ধরনের, 5 মেম্বার রিং, 6 মেম্বার রিং। 5 মেম্বার রিং কে আমরা বলছি ফিউরানোস, কারণ এই ফিউরানের সাথে মিল আছে। এই ফিউরানোস স্ট্রাকচার হলো দুই ধরনের। আবার 6 মেম্বার রিং পাওয়া যায়। 6 মেম্বার রিং মানে পাইরানের সাথে মিল আছে, বিধায় এগুলোকে বলা হয় পাইরানোস স্ট্রাকচার। সেখানে আবার এই 5 মেম্বার রিং দুই ভাবে সজ্জিত হতে পারে। আলফা ডি গ্লুকোজ, সেটাকে আমরা আলফা ডি গ্লুকোপাইরানোস বলছি, আর বিটা ডি গ্লুকোজ যেটা আমরা সংক্ষেপে বলি সেটা হলো বিটা ডি গ্লুকোপাইরানোস। তাহলে বিভিন্ন ভাবে আমরা উপস্থাপন করতে পারি। আবার আমরা রিঅ্যাকশনের সময় এই স্ট্রাকচারটা যখন ব্যবহার করি তখন এটাকে আবার আমরা এভাবে উপস্থাপন করি যে এখানে যেহেতু CHOH 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 চারটা আছে, রিঅ্যাকশনের সুবিধার্থে আমরা এটাকে CHOH লিখে পর দিয়ে CH2OH। এই বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমরা উপস্থাপন করে থাকি। এখন আমরা যদি বলি যে এই স্ট্রাকচারগুলো কোনটা কত পার্সেন্ট এক্সিস্ট থাকে, আমরা যদি চিন্তা করি যে রিং স্ট্রাকচার এবং সরল শিকল স্ট্রাকচার, রিং স্ট্রাকচারের মধ্যে এই আলফা প্লাস বিটা এই দুইটা পাইরানোস স্ট্রাকচার, পাইরানোস less than 1% স্টেবল। এই স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার মিলে আলফা প্লাস বিটা পাইরানোস যেটা গ্লুকোপাইরানোস সেটা less than 1%। আর এই সরল শিকল কাঠামো সেটা হলো 0.25%।
আবার এখানে যদি আমরা এই দুইটা স্ট্রাকচারকে একত্রে চিন্তা করি, আলফা প্লাস বিটা, এটা হলো পাইরানোস স্ট্রাকচার, সরি এটা হলো ফিউরানোস, ফিউরানোস, এটা হলো পাইরানোস, এটা হলো 99%। এই হলো এই স্ট্রাকচারগুলোর মধ্যে একটা রিলেশন যে আলফা প্লাস বিটা পাইরানোস 99% এক্সিস্ট থাকে, আবার এই সরল শিকল 0.25% এক্সিস্ট থাকে, আর এই দুটি স্ট্রাকচার মিলে আলফা প্লাস বিটা ফিউরানোস লেস দেন 1%। আমরা বলতে পারি তাহলে 0.75%। এবার এটা যদি চিন্তা করা হয় এই 99% আমরা এখানে যে বললাম যে আলফা এবং বিটা, তাহলে এইটা কত পার্সেন্ট এক্সিস্ট থাকে, এটা কত পার্সেন্ট এক্সিস্ট থাকে, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। এটা হলো 38% এক্সিস্ট থাকে আলফা ডি গ্লুকোপাইরানোস, আর বিটা ডি গ্লুকোপাইরানোস এটা 62% এক্সিস্ট থাকে। তার মানে এখন আমরা বুঝতে পারছি যে এই সব স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে স্টেবল ফর্ম হচ্ছে বিটা ডি গ্লুকোপাইরানোস। আবার 6 সদস্যের রিং, আমরা এটাও জানি 6 সদস্যের রিং, এদের আবার চেয়ার ফর্ম, বোর্ড ফর্ম ইত্যাদি ফর্ম আছে। তাহলে এই স্ট্রাকচারকে আমরা আবার চেয়ার ফর্মেও লিখতে পারি। চেয়ার ফর্মে যদি আমরা দেখাই, এই হলো চেয়ার ফর্ম। চেয়ার ফর্মে অ্যাক্সিয়াল, ইকুয়েটোরিয়াল, 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 বাকিগুলো আমি এইচ দেখালাম না। এই হলো ওএইচ, ওএইচ। তাহলে এটা হবে চেয়ার ফর্ম অফ আলফা ডি গ্লুকোপাইরানোস। যদি এই ওএইচটা আবার এইদিকে দেই তাহলে এটা হয়ে যাবে বিটা ডি গ্লুকোপাইরানোস, সেইটার আবার চেয়ার ফর্ম। OH, 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 তাহলে দেখা যাচ্ছে যে এই গ্লুকোজকে আমরা বিভিন্ন রূপে দেখে থাকি। এই 6 সদস্যের যে রিংগুলো আছে তাদেরকে আবার আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। চেয়ার ফর্মের একটা হলো অ্যাক্সিয়াল ফর্মে থাকবে OH, আর একটা হবে ইকুয়েটোরিয়াল ফর্মে থাকবে। এই দুইটা ফর্মে থাকলে তাহলে এটাকে আমরা এইভাবে প্রকাশ করি, আর এটার চেয়ার ফর্ম হলো এটা। এগুলো হচ্ছে চেয়ার ফর্ম, তোমরা এগুলো জেনে আসছো আগে। এখন আমাদের কাছে বারবার যেটা আসবে সেটা হলো এই ফর্মটাকে সংক্ষিপ্তভাবে রিঅ্যাকশনের সময় এটা ব্যবহার করব। আর পরীক্ষায় তোমাদের আসতে পারে যে আলফা ডি গ্লুকোজের চক্রীয় কাঠামোগুলো দেখাও, তাহলে এই দুইটা কাঠামো আর এই দুইটা কাঠামো। আবার যদি চেয়ার ফর্ম বলা হয় তাহলে এই দুইটা কাঠামো, আর সরল শিকল তো তোমরা এটা জানো। এই সবগুলো স্ট্রাকচারই আমাদের কাছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা গ্লুকোজের বিভিন্ন স্ট্রাকচার দেখলাম। এখন আমরা প্রপার্টির দিকে যেখানে আমরা ছিলাম সেই প্রপার্টিগুলো আলোচনা করতে পারি ধারাবাহিকভাবে। মনোস্যাকারাইডের একটি ভালো উদাহরণ হচ্ছে আমাদের কাছে গ্লুকোজ অথবা ফ্রুক্টোজ। তাহলে আমরা এখানে কার্বোহাইড্রেটের ধর্ম স্টাডি করব, মানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের ধর্ম ভালোভাবে স্টাডি করব। কার্বোহাইড্রেট, প্রপার্টিজ অফ কার্বোহাইড্রেটস আমরা এখানেই ছিলাম। আমরা যে প্রপার্টিগুলো এখানে স্টাডি করব সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের অক্সিডেশন, কার্বোহাইড্রেটের রিডাকশন,
কার্বোহাইড্রেটের অ্যাসিটাইলেশন, কার্বোহাইড্রেটের ফিনাইল হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন, ফিনাইল হাইড্রোজেন এর সাথে রিঅ্যাকশন গ্লাইকোসাইড ফর্মেশন, গ্লাইকোসাইড ফর্মেশন। এছাড়া হলো আমাদের এপিমারাইজেশন, এবং অ্যালকালির সাথে বিক্রিয়া। এই 7টা প্রপার্টি আমরা এখানে স্টাডি করব। এই প্রপার্টিগুলোর মধ্যে পরীক্ষায় ঘুরে ফিরে প্রশ্ন আসে। তাহলে অক্সিডেশন, এখানে আমরা দেখব অক্সিডেশন আমরা কি কি দিয়ে এখানে কার্বোহাইড্রেট অক্সিডেশন করব। তাহলে অক্সিডাইজিং এজেন্ট গুলো কি কি? অক্সিডাইজিং এজেন্ট আমাদের মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট মানে মৃদু, এবং স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট মানে তীব্র জারক। তাহলে মৃদু জারকগুলো হচ্ছে আমাদের যেমন ব্রোমিন পানি, তাছাড়া আমাদের ফেলিং দ্রবণ বা বেনেডিক্ট সলিউশন, বেনেডিক্ট সলিউশন টলেন্ট বিকারক, নাইট্রিক অ্যাসিড। এগুলো হচ্ছে আমাদের মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, মৃদু জারক পদার্থ। আর নাইট্রিক অ্যাসিড এখানে বিবেচিত হয় তীব্র জারক পদার্থ হিসেবে। আবার আমরা পার আয়োডিক অ্যাসিড, লেড টেট্রাএসিটেট এবং পার আয়োডিক অ্যাসিড, এই দুটো হলো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এগুলো হচ্ছে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। তাহলে আমরা আগে এই অক্সিডেশন রিঅ্যাকশনটা দেখাবো। এই 5টা বিকারকের সাহায্যে আমাদের অক্সিডেশন বিক্রিয়া এখানে স্টাডি করতে হবে। তাহলে আমি একে একে ধারাবাহিকভাবে দেখাচ্ছি। মনে রাখবো আমি এই সবগুলো প্রপার্টি তোমাদের দেখাবো একে একে। তাহলে অক্সিডেশন রিঅ্যাকশনটা যদি আমি এখন দেখাই, আমি উদাহরণ হিসেবে গ্লুকোজ ফ্রুক্টোজকে দেখাবো। তাহলে এখানে গ্লুকোজকে আমরা লিখতে পারি CHO CHOH হোল 4 CH2OH। এটাকে তাহলে আমরা যদি ব্রোমিন পানির সাথে জারক বিক্রিয়া দেই, ব্রোমিন পানি যেহেতু এটা মৃদু জারক, এই মৃদু জারক হওয়ায় শুধু এই কার্বনিক গ্রুপটাকে জারিত করতে পারে। কার্বনিক গ্রুপ জারিত হয়ে কার্বক্সিলিক মূলক হয় CH2OH। তাহলে এটা আমাদের ছিল গ্লুকোজ। তাহলে এটা হলো গ্লুকোনিক অ্যাসিড। তাহলে অ্যালডোজ থেকে অ্যালডোনিক অ্যাসিড পাওয়া যাবে। যদি ব্রোমিন পানি দ্বারা জারক করা যায় তাহলে আমরা বলতে পারি অ্যালডোজ থেকে অ্যালডোনিক অ্যাসিড। এটা যেহেতু মৃদু জারক, ব্রোমিন পানি যেহেতু মৃদু জারক, কাজেই ফ্রুক্টোজকে জারিত করতে পারে না, কারণ ফ্রুক্টোজের মধ্যে কিটো গ্রুপ মাঝখানে থাকায় ওই গ্রুপটাকে জারিত করতে পারে না। তাহলে আমরা বলতে পারি যে অ্যালডোজ গুলো মৃদু জারকের সাথে বিক্রিয়া দিয়ে থাকে, কিটোজ এই ব্রোমিন পানির সাথে বিক্রিয়া দেয় না। এবার আমরা বেনেডিক্ট সলিউশন, এই রিঅ্যাকশনটাকে যদি আমরা দেখাই, বেনেডিক্ট সলিউশন, তার মানে বেনেডিক্ট সলিউশন হচ্ছে ক্ষারীয় কপার সালফেটের একটা দ্রবণ, সেখানে ক্ষারীয় যেহেতু তাহলে কপার হাইড্রোক্সাইড হিসেবে থাকবে। এই বেনেডিক্ট সলিউশন দিলে এখান থেকে আমরা পাবো এই গ্লুকোনিক অ্যাসিড পাবো, প্লাস এখানে কিউপ্রাস অক্সাইডের রেড প্রিসিপিটেট, এই স্ট্রাকচারটা আমি আবার লিখি না এখানে। তার মানে এই গ্লুকোনিক অ্যাসিড পাওয়া যাবে আর পাওয়া যাবে রেড
কিউপ্রাস অক্সাইডের পদক্ষেপ, লাল পদক্ষেপ পাওয়া যাবে। আবার আমরা যদি টলেন বিকারকের সাথে বিক্রিয়া দিই, টলেন বিকারক হলো আমরা জানি ক্ষারীয় সিলভার নাইট্রেটের দ্রবণ। তাহলে এখানে এই ক্ষারীয় যেহেতু এখানে সিলভারের অক্সাইড হিসেবে আমরা লিখতে পারি, তাহলে আমরা জানি যে টলেন বিকারক হলো ক্ষারীয় সিলভার নাইট্রেটের দ্রবণ, টলেন্স রিয়েজেন্ট, বেনেডিক্ট সলিউশন। এখানে আমরা জানি যে এটা যেহেতু মৃদু জারক, এখানেও এই অ্যালডিহাইড মূলককে জারিত করে এই অ্যালডোনিক অ্যাসিড বা গ্লুকোনিক অ্যাসিড তৈরি করবে, সাথে সিলভার দর্পণ সৃষ্টি করবে। এই সিলভার দর্পণটা আমি দেখালাম প্লাস এই যৌগটাই পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি এই তিনটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিয়ে যদি রিঅ্যাকশন দেওয়া যায়, প্রোডাক্ট হিসেবে প্রতি ক্ষেত্রেই গ্লুকোনিক অ্যাসিড বা অ্যালডোনিক অ্যাসিড পাওয়া যাবে। এই ছিল আমাদের এই মৃদু জারণ। আমাদের মনে রাখতে হবে তাহলে কার্বোহাইড্রেটকে যদি মৃদু জারণ করা যায় বা অ্যালডোজ যেগুলো থাকবে, সেই অ্যালডোজের অ্যালডিহাইডিক গ্রুপটাই শুধু আক্রান্ত হয়ে জারিত হয়ে কার্বক্সিলিক গ্রুপ হবে, অর্থাৎ অ্যাসিডে রূপান্তরিত হবে। এবার আসি আমরা তীব্র জারণ, যেমন নাইট্রিক অ্যাসিড দিয়ে যদি আমরা এটাকে তীব্র জারণ করি, যদি আমরা এখানে নাইট্রিক অ্যাসিড দিই HNO3, নাইট্রিক অ্যাসিড দিয়ে জারণ করলে দেখা যায় যে প্রান্তীয় যে গ্রুপগুলো আছে সেই দুটি গ্রুপে আক্রান্ত হয়। তাহলে এই অ্যালডিহাইডিক গ্রুপ জারিত হয়ে কার্বক্সিলিক গ্রুপ হবে। অনুরূপভাবে এখানে CH2OH এই গ্রুপটিও জারিত হয়ে কার্বক্সিলিক গ্রুপ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এখানে স্যাকারিক অ্যাসিড পাওয়া যাবে, যে দুটি প্রান্তীয় গ্রুপ জারিত হয়ে যাবে। তাহলে তীব্র জারণ যদি করা হয় বা নাইট্রিক অ্যাসিড দ্বারা জারণ করা হয়, তাহলে প্রান্তীয় যে গ্রুপ জারিত হয়ে যাবে। এবার এটা যেহেতু অ্যালডোজ যেমন জারিত হয়েছে, অনুরূপভাবে কিটোজ বা ফ্রুক্টোজও জারিত হবে। তবে মজার ব্যাপার হলো ফ্রুক্টোজকে যখন জারিত করবে, হ্যাঁ, তখন এখানে আমরা দেখাবো চক্র ভেঙে যাবে, বা এই অক্সিডেশনটা যখন তীব্র করা হয় তখন এখানে চক্র ভেঙে যায়। আর পার আয়োডিক দ্বারা যখন জারিত করব তখন দেখবো যে আমরা এখান থেকে ডাইঅ্যালডিহাইড পাওয়া যাবে। আচ্ছা, যদি এটা ফ্রুক্টোজ হয়, CH2OH CO CHOH CH2OH, এটাকে যদি আমরা নাইট্রিক অ্যাসিড দ্বারা জারণ করি, তখন আমরা দেখবো এখানে চক্রটা ভেঙে যাবে। গ্লাইকোলিক অ্যাসিড পাওয়া যাবে প্লাস আচ্ছা, এখানে CHOH তিনটা আর হলো CH2OH, একটা ডাইঅ্যালডিহাইড, তার মানে এখানে CHOH2। তাহলে আমরা দেখবো যে যখন ফ্রুক্টোজ হবে তখন এখানে চক্রটা ভেঙে যাবে, ভেঙে যে গ্লাইকোলিক অ্যাসিড দিবে, আবার বাকি যেটা থাকবে সেটা অ্যালডিহাইড হয়ে যাবে, অ্যালডিহাইডিক ফর্ম, প্রান্তীয় কার্বনগুলো অ্যালডিহাইডিক ফর্ম হয়ে যাবে। এবার এই রিঅ্যাকশনটা যদি আমরা পারায়োডিক দ্বারা করতাম, তখন আবার এখান থেকে আরো বেশি অ্যাসিড পাওয়া যেত, মাঝখানের যে কার্বনগুলো সেগুলো অ্যাসিড হয়ে যাবে। এবার আমরা পারায়োডিক দ্বারা জারণ দেখাবো। যদি এটার উপস্থিতিতে আমরা পারায়োডিক অ্যাসিড দেই, যেমন CHOH, এটাকে আমরা ভেঙে দেখাচ্ছি, বা এক পাশে আমরা যদি দেখাই কোনো সমস্যা নাই, CHOH
যদি পার আয়োডিক অ্যাসিড দেই H5IO5, এটা সবচেয়ে এখানে তীব্র জারক। এই তীব্র জারক দিয়ে যদি আমরা এটাকে জারিত করি তাহলে দেখা যাবে এখান থেকে একটা ডায়াল হেড পাওয়া যাবে, এখান থেকে একটা ডায়াল হেড পাওয়া যাবে, মানে গ্লাইকোলিক ফর্মে অ্যাটাক করে যেমন এখান থেকে একটা ডায়াল হেড পাবো CHO আর এখান থেকে একটা ডায়াল হেড পাবো CHO আমরা গ্লাইওসাইড দেখতে পাচ্ছি। আর এই মাঝখানের যে CHOH আছে এইগুলো হয়ে যাবে HCOOH ফর্মিক অ্যাসিড। তাহলে এখান থেকে একটা ফর্মিক অ্যাসিড, এখান থেকে আরেকটা ফর্মিক অ্যাসিড, তাহলে আমরা বলতে পারি দুই অণু। তাহলে এখান থেকে মাল্টি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে। তার মানে এই রিঅ্যাকশনের দ্বারা আমরা এই চেইনের মধ্যে কতগুলো কার্বন বিদ্যমান সেই ধারণা আমরা এখান থেকে পাই, বা রিং সম্পর্কে আমরা ধারণা পাই। কাজে এই রিঅ্যাকশনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। তাহলে একটা তীব্র জারক পার আয়োডিক অ্যাসিড দ্বারা যদি আমরা জারিত করি তাহলে গ্লাইকোলিক ফর্মে অ্যাটাকিং হয়ে ডাইঅ্যালডিহাইড প্রদান করবে। তাহলে এখান থেকে একটি ডাইঅ্যালডিহাইড, এখান থেকে একটি ডাইঅ্যালডিহাইড, আর মাঝখানের CHOH ফর্মে যারা থাকবে সেগুলো অ্যাসিড হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারলাম যে মৃদু জারক থেকে এক ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আর তীব্র জারক থেকে আরেক ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এই ছিল আমাদের অক্সিডেশন রিঅ্যাকশন। এখন তোমরা পরীক্ষায় দেখে থাকবে যে এই রিঅ্যাকশনগুলো বিভিন্ন ভাবে অনেক সময় পরীক্ষায় এসেছে। আরেকটি মজার কথা হলো যে আমরা জানি টলেন্ট বিকারক এবং ফেলিং দ্রবণ অ্যালডিহাইড কিটোনের পার্থক্য করতে আমরা ব্যবহার করি, কিন্তু এই ক্ষেত্রে গ্লুকোজের মধ্যে আমরা জানি যে অ্যালডিহাইডিক মূলক বিদ্যমান, তাহলে টলেন্ট বিকারক এবং ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেওয়ার কথা। আর ফ্রুক্টোজের মধ্যে যেহেতু কিটোনমূলক বিদ্যমান, তাহলে বিক্রিয়া দেওয়ার কথা নয়। কিন্তু মজার ব্যাপার হলো এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই এই টলেন্ট বিকারক এবং ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দিয়ে থাকে। আমরা অক্সিডেশন রিঅ্যাকশন দেখলাম। আমাদের সেকেন্ড রিঅ্যাকশন হলো রিডাকশন। যেমন গ্লুকোজকে যদি আমরা রিডাকশন করি, রিডিউসিং এজেন্ট আমাদের অনেকগুলোই আছে, যেমন সোডিয়াম বোরোহাইড্রেট আমরা ক্যাটালাইটিক রিডাকশন করতে পারি। আচ্ছা, সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে যদি আমরা রিডাকশন করি, এটা হলো গ্লুকোজ। এই গ্লুকোজকে যদি আমরা রিডাকশন করি, বিজারণ করি, তাহলে এই মূলকটি অ্যালডিহাইডিক মূলক রিডাকশন হয়ে অ্যালকোহলীয় মূলক হয়ে যাবে CH2OH। এই গ্লুকোজকে আমরা যদি রিডাকশন করি তাহলে সরবিটল পাওয়া যায়। এই হলো রিডাকশন। এখন রিডিউসিং এজেন্ট হিসেবে আমরা সোডিয়াম বোরোহাইড্রেটের পরিবর্তে আমরা ক্যাটালাইটিক রিডাকশন করতে পারি। আমরা এখানে মেটাল এবং অ্যাসিড যেমন জিঙ্ক বা সোডিয়াম দিয়ে আমরা অ্যাসিটিক অ্যাসিড দিতে পারি। বিভিন্ন ধরনের রিডিউসিং এজেন্ট আছে, তবে মনে রাখতে হবে এখানে অ্যালডোজ বা কিটোজ এই মূলকগুলো রিডিউসিং হয়ে অ্যালকোহলীয় মূলকে পরিণত হয়। এই হলো এখানে রিডাকশন রিঅ্যাকশনের জানার বিষয়, যে অ্যালডিহাইডিক বা কিটোনিক গ্রুপ রিডিউস হয়ে সেটা অ্যালকোহলীয় গ্রুপে পরিণত হবে। তাহলে কিটোন যদি হয় তাহলে মাঝখানে CHOH হবে, আর যদি অ্যালডিহাইড প্রান্তীয় থাকে তাহলে CH2OH হবে। এবার আমরা একটু পার্থক্য হয় যে সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে রিডিউসিং করলে একটু সময় বেশি লাগে, আর যদি আমরা ক্যাটালাইটিক রিডাকশন করি তাহলে খুব দ্রুতই রিডিউস হয়ে যায়। এই হলো পার্থক্য। থার্ড আমরা বলেছিলাম যে এসিটাইলেশন বিক্রিয়া। এসিটাইলেশন কার্বোহাইড্রেট এসিটাইলেশন রিঅ্যাকশন CHOCHOH whole 4 CH2OH।
এই গ্লুকোজ এটাকে যদি আমরা এসিটাইলেশন করি, এসিটাইলেশন মানে হলো আমরা জানি যে এসিটিক অ্যানহাইড্রেট থেকে এসিটাইল মূলক আসতে পারে। হ্যাঁ, এসিটিক অ্যাসিড অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের যে জাত, কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের জাত এবং হতে পারে অ্যালকাইলেশন বা এসিটাইলেশন, দুই ধরনের রিঅ্যাকশনই এখানে হতে পারে। তো আমরা যদি প্রথমে এসিটাইলেশন দেখাই, এসিটাইলেশনের জন্য আমি এটাকে যদি এইভাবে দেখাই তাহলে এখান থেকে এসিটাইল মূলক আসবে। এটা বোঝানো হলো অ্যাসিটিক অ্যানহাইড্রেট হতে পারে এটা। তাহলে এসিটাইলেশন করলে এখানে OH মূলক এই এসিটাইল মূলক দ্বারা রিপ্লেস হবে, প্রতিস্থাপন হবে। তাহলে এখানে OH মূলক হলো এখানে 4টা আর এখানে একটা 5টা, তাহলে এখান থেকে 5টি এসিটাইল মূলক আসবে। এটা আমাদের পরবর্তীতে লাগবে যে গ্লুকোজের রিং সরল শিকল কাঠামো প্রতিষ্ঠা করার জন্য এই রিঅ্যাকশনটা আমাদের লাগে। আবার একটা কোশ্চেন আসে যে গ্লুকোজের অণুতে 5টি হাইড্রোক্সিল মূলকের উপস্থিতি তুমি কিভাবে প্রমাণ করবে, এই রিঅ্যাকশনটা আমাদের প্রয়োজন হয়। তাহলে CHO CHO CH2O। তাহলে আমরা যদি বলি যে এখান থেকে এসিটাইল মূলক এই OH কে প্রতিস্থাপন করেছে, তাহলে এখানে হলো 4টা আর এখানে একটা 5টা, এই 5টি OH মূলকের উপস্থিতি প্রমাণ করে। তাহলে এটা হলো অ্যালকোহলের একটা বা সেকেন্ডারি অ্যালকোহলীয় মূলক এখানে প্রতিস্থাপিত হয়েছে। অ্যালকোহলের যে একটা ধর্ম যে এসিডাইলেশন রিঅ্যাকশন দিয়ে থাকে সেই প্রপার্টিটা। এখন তোমরা যদি এই এসিডাইলেশনের পরিবর্তে অ্যালকাইলেশন করো, যেমন মিথাইলেশন CH3, এটার থেকে স্ট্রং এই যে মিথাইল সালফেট দিলে এখানে মিথাইল গ্রুপ এসে প্রতিস্থাপিত হবে। তাহলে CHO CH3, এখানে হলো 4টি CH2O CH3, এখানে আমরা মিথাইলেশন করলাম। অনুরূপভাবে তুমি মিথাইল আয়োডাইড দ্বারা CH3I, এই মিথাইল আয়োডাইড দ্বারা মিথাইলেশন করলে এই প্রোডাক্টটা পাওয়া যাবে CHO CH3 হোল 4 CH2OH OCH3। এই হলো আমাদের এসিটাইলেশন রিঅ্যাকশন। এখন আমাদের একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন পরবর্তী ধর্ম যেটা আমরা বললাম সেটা হলো ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। তাহলে এসিটাইলেশন রিঅ্যাকশন আমাদের প্রমাণ করে 5টি হাইড্রোক্সিল মূলকের উপস্থিতি গ্লুকোজের মধ্যে। এবার আমরা দেখাতে পারি ফিনাইল হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন। ফিনাইল হাইড্রোজেন আমরা হাইড্রোজেন বলতে বুঝি H2N NH2, এটা হলো হাইড্রোজেন। আর ফিনাইল হাইড্রোজেন হলো এখানে একটি ফিনাইল মূলক আসবে। এই ফিনাইল হাইড্রোজেনের সাথে আমাদের কার্বোহাইড্রেট তথা গ্লুকোজ বা ফ্রুক্টোজের রিঅ্যাকশন দেখাবো। তাহলে CHOH আমরা এখানে এইভাবে দেখাতে পারি CHOH হোল 3 CH2OH, গ্লুকোজকে আমরা এইভাবে লিখলাম। ফিনাইল হাইড্রোজেন আমরা যদি এই H2NNH এই ফিনাইল হাইড্রোজেন দেখাই, তাহলে এখানে প্রথমত এই ফিনাইল হাইড্রোজেন দ্বারা এই অক্সিজেনের অপসারণ হবে। তো আমরা জানি যে বিক্রিয়ায় অক্সিজেনের অপসারণ হয় সেই বিক্রিয়াটাকে আমরা রিডাকশন বলি। তাহলে প্রথমত রিডাকশন হবে। এখানে আমরা জানি যে এই অক্সিজেনটা এভাবে ডাবল বন্ডে আছে, তাহলে অক্সিজেন আর এখানে H2O পানি হিসেবে চলে যাবে, তাহলে N টা এসে এখানে যুক্ত হবে। তাহলে আমি বলতে পারি CH ডাবল বন্ড N, এই N যুক্ত হওয়ার পরে বাকি অংশটুকু হলো NH। এই
সম্পন্ন হয়ে গেল, আর বাকি থাকলো CH OH CH OH হোল 3 CH2OH। তাহলে গ্লুকোজ এক কোনো ফিনাইল হাইড্রোজেন দ্বারা প্রথমে বিজারিত হয়, দ্বিতীয়ত আরেক কোনো ফিনাইল হাইড্রোজেন দিয়ে H2N NH PH দিলাম, ফিনাইল হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করে এবার এই হাইড্রোজেন অপসারিত হয়, এখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে যায়। তাহলে হাইড্রোজেন অপসারণের বিক্রিয়াকে আমরা একটু আগে যে বলেছিলাম এখানে বিজারণ, এখন হয়ে যাবে তাহলে জারণ। এই দুটি হাইড্রোজেন অপসারিত হয়ে গেল এই ফিনাইল হাইড্রোজেনের সাথে, এখান থেকে অ্যামোনিয়া হয়ে বিদায় নেবে। তাহলে এখানে অ্যানিলিন, এখান থেকে তাহলে অ্যামোনিয়া হিসেবে বিদায় হবে, যে এখানে H আর এখান থেকে এই N আর একটা H অ্যামোনিয়া হবে, সাথে এটুকু হবে ফিনাইল অ্যানিলিন মাইনাস। তার মানে এই দুটি প্রোডাক্ট এখান থেকে বা বাই প্রোডাক্ট হিসেবে পাবো, মাইনাস দিয়ে দেখালাম। তাহলে এক অণু ফিনাইল হাইড্রোজেন দ্বারা দ্বিতীয় যে CH2OH আছে 2 নং কার্বন, সেই 2 নং কার্বনটি জারিত হবে, জারিত হয়ে কিটো গ্রুপ হয়ে যাবে, বাকি যা আছে CH2OH ইনটেক থাকবে CH2OH। তাহলে এখানে এটাই হলো মজার ব্যাপার যে ফিনাইল হাইড্রোজেন একই সাথে এই রিঅ্যাকশনের মধ্যে হাইড্রোজেন ফিনাইল হাইড্রোজেন কার্বহাইড্রেটের সাথে বিক্রিয়া করে বিজারণ এবং জারণ করতে পারে, এটা হলো এখানে ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে প্রথম এক অণু 1 নং কার্বনকে বিজারিত করে, দ্বিতীয় আরেক অণু ফিনাইল হাইড্রোজেন 2 নং কার্বনকে জারিত করে। আবার আমরা এখন দেখতে পারি যে এখানে যেহেতু OH আছে, তাহলে এই O আবার আরেক অণু ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া হবে। এবার তাহলে এই O এবং এই হাইড্রোজেন চলে যাবে, তার মানে এবার আবার অক্সিজেন অপসারণ হবে, অক্সিজেন অপসারণ মানে বিজারণ। তাহলে আবার বিজারিত হবে CH ডাবল বন্ড NH ফিনাইল। তাহলে এখানেও এই যে আরেকটি NH CH2OH O3। তাহলে ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ফিনাইল হাইড্রাজোন। তাহলে তিনটি অণু মোট বিক্রিয়া করে এখানে। প্রথম অণু অক্সিজেনকে অপসারণ করে, দ্বিতীয় অণু হাইড্রোজেনকে অপসারণ করে, তৃতীয় অণু আবার অক্সিজেনকে অপসারণ করে। তাহলে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে বা ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রাজোন জাতীয় যৌগ উৎপন্ন করে। এই বিক্রিয়াটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যে এই ফর্মটাকে আমরা ওসাজন বলি, ওসাজন। এখন ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা এই বিক্রিয়াগুলো দেখব দিয়ে থাকি। তাহলে মনে রাখতে হবে গ্লুকোজ ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে যে দুই অণু এসে চক্রে যুক্ত হয়, এটাকে আমরা ওসাজন বলি, ওসাজন। গ্লুকোজ থেকে গ্লুকো ওসাজন। এখন আমরা যদি এটা চিন্তা করি যে এখানে এই গ্লুকোজের জায়গায় ফ্রুক্টোজ, তখন চেঞ্জটা কিভাবে হবে? গ্লুকোজের জায়গায় যদি ফ্রুক্টোজ হয়, তাহলে এখানে প্রথমে হলো CO, তাহলে প্রথম যে কাজটা হবে CH2OH, তাহলে এই অক্সিজেনটা অপসারিত হবে। এই অণু দ্বারা অক্সিজেন যদি অপসারিত হয়, তাহলে আমরা যে প্রোডাক্টটা পাবো এখানে, যে এটাকে আমরা যে বিক্রিয়া দিয়ে পেয়েছি, তাহলে এটা তার মানে সরাসরি আমরা বলতে পারি ফিনাইল হাইড্রোজেন দিলে H2N NH এই ফ্রুক্টোজ, তখন হয়ে যাবে এটা ফ্রুক্টোজ। ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে
প্রথম এই চক্রটা ইনট্যাক্ট থাকবে, এই CH2OH, তাহলে প্রথম পাওয়া যাবে এটা। তার পরবর্তীতে যদি আমরা আবার আরেক কোনো ফিনাইল হাইড্রোজেন দিই, আরেক কোনো ফিনাইল হাইড্রোজেন, তখন হয়ে যাবে এরকম। আরেক কোনো ফিনাইল হাইড্রোজেন দিলে এবার এই মূলকটা জারিত হয়ে যাবে, তার মানে এই মূলক জারিত হয়ে যাবে মানে এখান থেকে হাইড্রোজেনের অপসারণ হবে। আরেক কোনো ফিনাইল হাইড্রোজেনের উপস্থিতিতে অপসারিত হয়ে হয়ে যাবে CHO C11NNHPH CHOH3CH2OH। তাহলে এখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে আবার অ্যালডিহাইডিক গ্রুপ হয়ে গেল। তাহলে অ্যালডিহাইডিক গ্রুপ থাকলে আমরা আগে জেনে আসছি সেই অ্যালডিহাইড এই অক্সিজেন এবার অপসারণ হবে এই ফিনাইল হাইড্রোজেনের উপস্থিতিতে। তীর চিহ্ন যদি আমি এদিকে দেই তাহলে এটা থেকে আমরা পাবো, এখানে তো এটা আছে ডাবল বন্ড NNH, এটা তো এখানে আছে। এবার এই অক্সিজেন অপসারিত হয়ে যাবে, অক্সিজেন অপসারিত হয়ে পানি হিসেবে অপসারিত হবে। এখানে এই ফিনাইল হাইড্রোজেনের H2 আর O পানি হিসেবে চলে যাবে, আর এখানে একটা আমরা জানি ডাবল বন্ড আছে, সেই ডাবল বন্ডের সাথে এটা যুক্ত হয়ে যাবে। তাহলে এই যে একই রকম ওসাজন পাওয়া গেল। তাহলে গ্লুকোজ থেকে যেমন ওসাজন পাওয়া গেছিল, ফ্রুক্টোজ থেকে একই ওসাজন। তোমাদের প্রশ্ন আসে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একই ওসাজন প্রদান করে কেন, ব্যাখ্যা করো। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একই ওসাজন প্রদর্শন করে বা একই ওসাজন দেয় কেন, ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তখন যেটা বলতে হবে, গ্লুকোজের ক্ষেত্রে যে প্রথম অণু হাইড্রোজেন ফিনাইল হাইড্রোজেন বিক্রিয়ায় যে কার্বনিল গ্রুপকে বিজারিত করে, দ্বিতীয় অণু ফিনাইল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 নং কার্বনকে জারিত করে, আবার তৃতীয় অণু ফিনাইল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 নং কার্বনকে বিজারিত করে, ফলে যে প্রোডাক্টটি পাওয়া যায় তার নাম হয় ওসাজন। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে যে ওসাজন পাওয়া যায়, এবার ফ্রুক্টোজের ক্ষেত্রে মেকানিজমটা বলতে হবে 2 নং কার্বন প্রথমে ফিনাইল হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়, পরবর্তীতে 1 নং কার্বন বা 1 নং অ্যালকোহলীয় গ্রুপ জারিত হয়ে অ্যালডিহাইডিক গ্রুপ হয়, আবার বিজারিত হয়ে মানে অক্সিজেনের অপসারণ ঘটে, আর কোনো ফিনাইল হাইড্রোজেন দ্বারা অক্সিজেনের অপসারণ হয়ে ওসাজন প্রদান করে। অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একই ওসাজন প্রদর্শন করে। এই ছিল আমাদের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। এবার আমরা আরেকটা দেখাবো গ্লাইকোসাইড ফরমেশন। এখানে এটাকে আমরা এভাবে দেখাতে পারি, এক নং কার্বন এবং এই 4 নং কার্বন অক্সিজেন দ্বারা যুক্ত হয়ে যাবে, H OH OH H H। এখানে আমরা জানি যে CHOH ছিল, তাহলে এখানে ছিল O, তাহলে এই ওটাকে আমরা এখানে দেখাইলাম, আর এখানে এই OH CHOH এটা পানি হিসেবে বের হয়ে যায়। CHOH এটা আমরা জানি যে পানি, এখানে একটা H, এই Hটা আমরা এই পাশে দেখাইলাম। তাহলে
এখান থেকে পানি বের হয়ে যে 1 মিন কার্বন আর 4 নং কার্বন যুক্ত হয়ে যে ফরমেশনটা প্রদান করে এটাকে বলা হয় গ্লাইকোসাইড ফর্ম। তাহলে এই ধরনের গ্লাইকোসাইড ফর্ম করে মিথানলিক আদ্র মিশ্রণ যেমন CH3OH মিথানল এবং HCl এর উপস্থিতিতে যদি আমরা এই রিঅ্যাকশনটা দেই তাহলে আমরা দেখি যে গ্লাইকোসাইড ফর্ম হয়। গ্লাইকোসাইড ফরমেশন এই ছিল আমাদের মোটামুটি ধর্ম। এইগুলো পরীক্ষায় এসে থাকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।